আমি আছি তো, ভয় কেন পাচ্ছ তুমি? একটু আগে বাবার বলা কথা নেতা সাহেবের মুখে শুনতেই শেহরিন থমকে তাকায়। সান্নিধ্য সামান্য ঠোঁট প্রসারিত করে চোখের পাতায় আশ্বস্ত জানায় তাকে। নেতা সাহেবের হাতখানা নিজের হাতের উপরে রাখা অবস্থাতেই কোনো মতে স্বাক্ষর করে সে। এই বলিষ্ঠ হাত দুটো তাকে ভেতরে বাহিরে অন্যরকম শক্তি জোগায়। ভয়েরা এই হাত দুটো দেখা মাত্র যেন পালিয়ে যায়। নিশ্চিন্তে নির্ভয়া হয়ে উঠে সে। কিছুটা দূর হতে রেজওয়ান সাহেব এই অমায়িক দৃশ্যের সাক্ষী হন। চোখ তার ভেসে উঠে জলে। অবশেষে আজ থেকে সে দায়িত্ব মুক্ত হলো। তার মেয়েকে সে তার মনের মতো একজন শির দ্বারা সম্পূর্ণ পুরুষ মানুষের হাতে তুলে দিতে সক্ষম হলো। আজ থেকে তার আর কোনো ভয় নেই। সে নিশ্চিন্তে পরপারে পাড়ি জমাতে পারবে। আর কোনো বাধা নেই। সকল কার্যাবলী সম্পূর্ণ শেষে খাওয়া দাওয়া সহ সকল আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত 11:30 বেজে যায়। বিদায়ের ধ্বনি বেজে ওঠে। একে একে সবাই পা বাড়ায় ফেরার পথে। বিদায়কালে গাড়ির নিকটে অনেক কষ্টে আনা হয় শেহরিনকে। সাজ সব নষ্ট হয়ে গেছে। বাবাকে জড়িয়ে ধরে তার কান্না মনিকা আন্টির মতো মানুষের চোখেও পানি আনতে বাধ্য করে। কেউ পারে না তাকে বাবা থেকে ছাড়াতে। রেজওয়ান সাহেব নিজেও ভেঙে পড়েন। আশেপাশে উপস্থিত সকলের চোখে পানি। মুমু আরস আড়ালে চোখ লুকিয়ে কাঁদে। শফিক সাহেব এগোতে পারে না সামনে। সে নিজেকে ধরে রাখতে পারে না। কেন জানি এই ভাগ্নিটার প্রতি তার অগাধ টান। ওর দিকে তাকালেই বড় আপার মুখটা ভেসে ওঠে। নিজ হাতে সে বারে বারে চোখ মুছতে থাকে। মেয়েটা অসুস্থ হয়ে পড়বে তো, ওকে ছাড়াও। সান্নিধ্যকে ডাকো। সান্নিধ্য কোথায়? সান্নিধ্য উপস্থিত হতেই তিথি এগিয়ে এসে বলে, শেরিনকে তুমি নিয়ে এসো, আমরা পারছি না, অসুস্থ হয়ে যাবে এভাবে কান্না করলে। সান্নিধ্যের হাতে থাকা ফোন পকেটে ঢুকিয়ে ধীর পায়ে এগিয়ে যায় বাবা মেয়ের কাছে। আলতো হাতে সে শেহরিনকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। রেজওয়ান সাহেব বারে বারে মেয়েকে ছাড়াতে গিয়েও যখন সক্ষম হয় না তখন সান্নিধ্যকে অনুরোধ করে যেভাবেই হোক ছাড়িয়ে নিতে। মেয়ের কান্না তার আর সহ্য হচ্ছে না। শফিক সাহেব দুজন মিলে শেহরিনকে অবশেষে ছাড়াতে সক্ষম হয়। সান্নিধ্য তার নববধূকে নিজ বুকে আগলে নেয় সঙ্গে সঙ্গে। রেজওয়ান সাহেব ভিড়ের মাঝে নিজেকে আড়াল করে নেন মেয়ের থেকে। কাদেরকে জড়িয়ে ধরে সে ভেঙে পড়ে কান্নায়। সান্নিধ্য এক হাতে শাড়ির আঁচল দোপাট্টা ঠিক করে দিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসায় শেহরিনকে। অতঃপর গাড়ির দরজা লাগিয়ে দিয়ে আসিফকে দ্রুত ড্রাইভিং সিটে বসার নির্দেশ দেয়। শেহরিন জানালায় হাত বাড়িয়ে মামার হাত ধরে জোরালো গলায় কাঁদতে কাঁদতে বাবাকে ডেকে ওঠে। অস্পষ্ট স্বরে আউড়ে বলে, মামা আমার বাবাকে আপনারা একটু দেখে রাখবেন, আমার বাবা। আমরা আছি মা, তুমি শান্ত হও। সান্নিধ্য গাড়িতে উঠার আগে রেজওয়ান সাহেবের সঙ্গে আরো একবার দেখা করে নেয়। সুদৃঢ় আলিঙ্গনে এবার সে নিজের পিঠে হাত রেখে তাকে সান্ত্বনা দেয়। রেজওয়ান সাহেব নিজেকে অধীর চেষ্টায় খানিকটা শান্ত করে বলেন, আমার একটা বিশেষ অনুরোধ আছে তোমার কাছে। জি বলুন। যদি কখনো মনে হয় আমার মেয়েটা সংসার জীবনে বা তোমার জীবনে বা তোমাদের পরিবারের অনুপযুক্ত, তাহলে দয়া করে ওকে কোনো শাস্তি না দিয়ে অক্ষত অবস্থায় আমার হাতে তুলে দিয়ে যেও বাবা। আমি কথা দিচ্ছি তোমার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না। আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেলেই খুশি। সান্নিধ্য স্মিত হাসে রেজওয়ান সাহেবের কথায়। ঠান্ডা গলায় বলে, আমি মানুষকে মনোরঞ্জন করার জন্য কখনো কথা দেই না। আমি আগে কথা রাখার অ্যাবিলিটি অর্জন করি, 10 বার ভাবি, তারপরে মানুষকে কথা দেই। সেটা ব্যক্তিগত জীবনে হোক কিংবা রাজনৈতিক জীবনে। এখনো পর্যন্ত এটা থেকে নড়চড় হয়নি, হবেও না ইনশাল্লাহ, ভরসা রাখতে পারেন। রেজওয়ান সাহেব কোনো কথা বলতে পারে না। ধীরভাবে মাথা নাড়িয়ে সে সায় জানায়। সান্নিধ্যের উপরে তার ভরসা আছে, অগাধ ভরসা। সবার থেকে বিদায় নেওয়া শেষে সান্নিধ্য গাড়িতে ওঠা মাত্র গাড়ি ছেড়ে দেয়। জানালার গ্লাসে মাথা রেখে শেহরিন পিছু ফিরে তাকিয়ে ঠোঁট চেপে অশ্রু বিসর্জন দেয় আরো একবার। এদিকে আসো। বাবার কাছে যাব। সান্নিধ্য শেহরিনকে নিজের কাছে টেনে নিয়ে বলে, এতদিন বাবার কাছে থেকেছ, আমি কি কান্না করেছি নাকি? এবার স্বামীর কাছে থাকো।
শেহরিন ভেজা চোখে তাকায় সান্নিধ্যের দিকে। সান্নিধ্য শেহরিনের চাহনিকে উপেক্ষা করে স্থির গলায় বলে, গলার এগুলো খুলে ফেলবে? কষ্ট লাগছে? শেহরিন কোনো প্রতিউত্তর দেয় না। নিস্তেজ হয়ে নেতা সাহেবের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে সে। শরীর তার অসাড় হয়ে আছে। গহনাগুলো খুলে ফেললে কি যে শান্তি পেত, কিন্তু ও বাড়িতে গিয়ে সেই তো আবার পড়তেই হবে। খুলে আর লাভ কি? সান্নিধ্য এক হাত গলিয়ে শেহরিনের গলার পেছনে হাত রেখে নেকলেসটা কিছুটা সময় নিয়ে খুলে ফেলে। সঙ্গে সঙ্গে গলায় হালকা লাগা অনুভব টের পায় শেহরিন। চোখ খুলে তুলে তাকাতেই দেখতে পায় নেতা সাহেব তার কাজটা করে দিয়েছে। মলিন মুখে তার স্নিগ্ধ হাসি পায়। দু হাতে সে সান্নিধ্যকে জড়িয়ে আবারও নিশ্চিন্তে চোখ বন্ধ করে ফেলে। এখন বেশ শান্তি লাগছে। সান্নিধ্য আলতো হেসে শেহরিনের কপালে চুমু দিয়ে বাহিরের দিকে নজর দেয়। আকাশ জ্যোৎস্নাতে ভরে উঠেছে। সাই সাই করে ছুটে চলছে গাছপালা। অদূরে মাথা উঁচু করে রাখা পাহাড় ভেসে উঠে চোখে। এই নীরব নির্জন রাত ভেদ করে অবশেষে নেতা সাহেব তার ব্যক্তিগত নেত্রীকে নিজের নামে লিখে নিয়ে ফিরছে তার নীড়ে। পুরনো কিছু পৃষ্ঠা উল্টিয়ে শুরু করতে যাচ্ছে নতুন জীবন, উন্মুক্ত করছে নতুন এক অধ্যায়। নববধূ শ্বশুর বাড়িতে প্রথম প্রবেশ মুহূর্তটা যেন এক মিশ্র অনুভূতি কাজ করে। একদিকে থাকে অচেনা পরিবেশ, নতুন সম্পর্ক আর অজানা ভবিষ্যতের এক বুক ধুকভুকানি। অন্যদিকে থাকে নতুন করে জীবন শুরুর উত্তেজনা আর ভালোবাসার মানুষ পাশে থাকার আনন্দ। শেহরিনের কাছেও ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না। বিয়ের লাল টুকটুকে শাড়ি, সোনার গহনা আর ফুলের সাজের আড়ালে লুকিয়ে আছে এক রাশ ভাবনা। ছোটবেলা হতেই তার গুন্ডি ছিল একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে। বড় পরিবার, বড় বংশের মানে সে বুঝে না। কিভাবে কি মানিয়ে চলতে হবে, কতটা কি করতে হবে, এসব প্রায় অজানা। ধরতে গেলে সুখ নিবাসের পুরোটাই তার জন্য নতুনত্ব ঘেরা। নাও। কাঁটা চামচে মুখের সামনে মিষ্টি তুলে ধরতেই শেহরিন ধীর গতিতে মুখ তুলে চায়। সামনে বসা মাঝ বয়সী ভদ্র মহিলাটি সম্পর্কে তার শাশুড়ি হন। একটু আগে ঘরে প্রবেশের সময় প্রথম দেখেছেন তাকে। তবে ওনার হাসিবিহীন মুখরেখায় এঁটে থাকা নীরবতায় নববধূ খানিকটা ভাবনায় পড়ে। সে কি খুব রাগী, নাকি তাকে পছন্দ করেনি, নাকি সে হাসেই না কখনো। বাড়িয়ে দেওয়া মিষ্টি হাতে একটুখানি মিষ্টি মুখে নেয় শেহরিন। বিয়ে শুরু হয়েছে থেকে তার মিষ্টি খাওয়া চলছেই। ভাগ্য ভালো মিষ্টি তার পছন্দ, নয়তো এত মিষ্টি মুখে তোলা তার পক্ষে সম্ভব হতো না। নাজনীন বেগম ছোট ছেলের বউকে পুরোটা পরোক্ষ করে দেখেন। সৌন্দর্যের দিক থেকে তিথি কিংবা অন্বেষার চেয়ে অনেক এগিয়ে, তবে তাতেও খুব একটা মনোভূত হয় না তার। নিজের ভাইয়ের মেয়ের জায়গায় আজ অন্য একটা মেয়ে এসেছে। এত চেষ্টা করেও পারল না ছেলেকে রাজি করাতে। সব তো নষ্ট হলো, সেই সাথে হুট করেই তার ভাইয়ের পরিবার নিখোঁজ। বৌমা, তোমার শাশুড়িকে সালাম করো। আসসালামু আলাইকুম। একসাথে উপস্থিত সব মহিলাগণের মাঝে হাসির রোল ওঠে। শেহরিন বুঝতে পারে না সবাই এভাবে হাসছে কেন। তাকে তো ওনারাই বলল সালামের কথা, তাহলে হাসার কি আছে? একসাথে এত হাসির তোরে নিজেকে আবারও জড়সড় পাকিয়ে নেয় সে। নিশ্চিত কিছু একটা ভুল করেছে, এই শুরুতেই ভুল। বাসরঘর সাজানো সব কাজিন মহল হাসির শব্দ শুনে দোতলা হতে উকি দিয়ে নিচে কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, মামিমা, কি হয়েছে? সান্নিধ্যের বউটা মনে হচ্ছে বেশ সহজ সরল। ওরে মা, পায়ে সালাম করতে বলা হয়েছে, মুখে নয়। শেহরিন চোখ বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে। নিশ্চিত বুঝতে পেরেছিল ভুল করেছে কোনো একটা, হলেও তাই। হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে দোপাট্টার মাঝে রাখে সে। লজ্জায় লজ্জাবতী হয়ে বসা ছেড়ে উঠে সালাম করার জন্য। আচ্ছা ঠিক আছে, সালাম করতে হবে না, বসো তুমি। নাজনীন বেগম শেহরিনকে বসতে বলে হাতে আনা গহনার বাক্সটা উন্মুক্ত করে। বংশীয় রীতিতে এই বাড়িতে বউদের পারিবারিক গহনা পরার রেওয়াজ রয়েছে। সে নিজে সহ মিসেস নীলুফা, ইতি সবাই সব সময় পরে থাকে। নতুন বউকে সেই গহনা বুঝিয়ে দিতে বলেন। হাতটা দাও।
লাজুক বধূ নিচু চোখে শাশুড়ি মায়ের হাতে আবারও গহনা দেখে শুকনো ঢুক গেলে অস্থির মন তাকে শুধায়, বিয়ে মানে কি শুধু গহনা নাকি? এত কিভাবে না করবে সে? উনিও তো আশেপাশে নেই যে তার হয়ে বলে দিবে। হাতটা বাড়াও বৌমা, ভয় নেই, এটা আমাদের পারিবারিক গহনা, সান্নিধ্যের এখানে পাত্তা থাকবে না। মিসেস নীলুফার কথা শুনে শেহরিন ধীর বেগে মুখরেখা তুলে চোখে চোখ রাখতেই মিসেস নীলুফার নরম হেসে বলেন, আমাদেরটা না হয় নেওয়া বারণ, কিন্তু এগুলো তো নাও, এগুলো সব তোমার জন্য। আমাদের শ্বশুর শাশুড়ির হাতে গড়া, খানবাড়ির নতুন পুত্রবধূ এলে উত্তরাধিকারী সূত্রে এগুলো সে পায়। তোমাদেরটা নেওয়া বারণ মানে? মানে আপনার ছোট ছেলের নিষেধাজ্ঞা ভাবি, সে কোনোভাবেই কারো থেকে গিফট নিতে নারাজ, আমাকে অবধি ফিরিয়ে দিয়েছে। শুধু আপনাকে নয়, আমাদেরকেও দিয়েছে। এত অনুরোধ করলাম, এই ছেলের একটুও মন গড়ল না। সান্নিধ্যের দুই মামি সহ উপস্থিত কিছু আত্মীয় স্বজনও সমন্বয়ে প্রতি উত্তর করে। মিসেস নাজনীন বিষয়টা আমলে নেয় না খুব একটা, জানে তার ছেলের ধর্ম প্রকৃত, তার জেদ আর একরক্ষা স্বভাবের জন্যই তো আজ এত কিছু। যেটা বলবে তো বলবেই, জীবন থাকতে তার আর হেরফের করবে না। শেহরিনকে দু হাতে দুটো স্বর্ণের বালা, গলায় নকশা করা চেন আর হাতে আংটি পরিয়ে দেন মিসেস নাজনীন। কানে ঝুমকো থাকায় সেটা না খুলে হাতে তুলে দেন, ধীর কণ্ঠে বলেন, গলার চেইন আর হাতের আংটিটা পরে থেকো সব সময়, যেহেতু ভারী কাজের চুড়ি না পরলেও হবে। ওই আধুনিক সময়ে গহনাগাটি আর কেউ পরেই না, সে ঘরের বউ হোক কিংবা মেয়ে। তারপরেও কলেজে, ভার্সিটি ঘরে সবাই, কাউকে দেখে বোঝার উপায় নেই বিবাহিত না অবিবাহিত, সব এক। আগের প্রচলন ছিল, এখন আরো কমে যাবে। কমুক বাড়ুক সেটা কথা নয়, বাড়ির বউ হিসেবে কিছু চিহ্ন তো নিজের মাঝে রাখতে হবে, এটাই বাড়ির নিয়ম। তোমার কি কোনো অসুবিধা হবে? শাশুড়ি মায়ের প্রশ্নে শেহরিন সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে না জানায়, কোমল গলায় বলে, অসুবিধা হবে না। হলে জানাবে। জি। মিসেস নীলুফা বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে আসে, বলেন, আচ্ছা হয়েছে আনুষ্ঠানিকতা, এবার বৌমাকে ঘরে নিয়ে চলো। আচ্ছা, এখন তো সান্নিধ্য নেই, আমরা এখন চুপিসারে বৌমাকে নিজেদের আনা গিফটগুলো দিয়ে দেই, কেমন? মিসেস নাজনীন গয়নার বাক্সগুলো গুছিয়ে নিতে নিতে বলেন, থাক, তোমরা আর ওসব করতে যেও না। নিবে না যখন বলেছে, কোনোভাবেই নিবে না। পরে জানতে পারলে তোমাদের কথা শোনাতে তার বাঁধবে না। শুধু শুধু অশান্তি বাড়িয়ে লাভ নেই, তার নিজেরই অনেক আছে। মন খারাপ করবেন না আপা, সান্নিধ্য হচ্ছে উচ্চ বংশীয় ঘাড় তেরা, মাথা গরম মানুষ। যা বলেছেন। সান্নিধ্যের ঘরখানা সাজানো হয়েছে একদম সাদামাটা হিসেবে, কেননা এতেও তার কঠোর নিষেধ ছিল। ফুল দিয়ে পুরো ঘর এলোমেলো করা হবে ভেবে সানজিকে বারণ করেছিল না সাজাতে, কিন্তু কে শুনে কার কথা। বাসর ঘর সাজিয়ে টাকা উসুল করার সুযোগ তো আর সানজি মিস করতে পারে না। দলবল নিয়ে তাই হালকা ফুল দিয়ে কোনো মতে সাজিয়েছে, তবে সাজ হালকা হলেও ডিমান্ড রেখেছে বেশ ভারী। শেহরিনকে নিয়ে আসা হয়েছে কক্ষে, বেডের মধ্যখানিতে বসিয়ে দিয়ে সব কাজিন মহল অবস্থান করছে দরজার পাশে। এই দলের মুখ্য পাত্রী হচ্ছে সানজি, এরপরে চাচাতো দু বোন হিসেবে আছে যারা সারা, মামাতো দু বোন জেরিন অর্পিতা, দু ভাই পবন বাঁধন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আছে তিথির ছোট বোন আনিকা। সবাই নিজ নিজ জায়গায় সতর্ক থাকবে, একটা পয়সাও কম ছাড়া হবে না, ওকে? ডান। কাটায় কাটায় 30,000 টাকা গুনে নেওয়া হবে। আপি, সান্নিধ্য ভাইয়া যদি না দেয়, ঝাড়ি মারে তখন? আমার কিন্তু ভীষণ ভয় লাগে ভাইয়াকে দেখলে। হুশ, তুই পাগল নাকি জেরিন? আজকে সান্নিধ্য ভাইয়ার বিয়ের দিন, আজকে ভাইয়া মোটেও ঝাড়ি দিবে না, বরং আমরা যা বলবো সেটাই মুখ বুজে মেনে নিতে বাধ্য হবে। এই একটা দিনই সুযোগ আমাদের হাতে, তাই না? সানজি মাথা নাড়িয়ে সায় জানাতে জানাতে সিঁড়ির দিকটা এক নজর ভুলিয়ে বলে, ঠিক বলেছিস, কিন্তু নেতা সাহেব গেল কোথায়? 12:30 বেজে চলেছে, এখনো আসছে না কেন? পবন, তুই জানিস কোথায় আছে? আমি একটু আগে দেখেছিলাম,
লনের ধারে দাঁড়িয়ে কথা বলছে ফোনে, এখন হয়তো কথা শেষ হয়নি। সারা কপাল চাপড়ে হতাশা কণ্ঠে বলে, আজকে বিয়ের দিনেও এত ব্যস্ততা তার? হালকা হলুদ রঙা বিড়াল প্যান্ট পরিহিত বালকটি হাতে মামপট নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। চোখে তার হালকা ঘুমের রেশ। আজকে সারা দিন বেশ ছোটাছুটি করতে ধীরে ধীরে নেতিয়ে আসছে তার শরীর। নিজ কক্ষে যাওয়ার পথে ইও সানির ঘরের সামনে জমাট অবস্থা দেখে সে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে যায় সেদিক পানে। তোমরা এখানে কি করতো? কাজ করছি আমরা। কি কাজ? তুই বুঝবি না বেবি মানকি, যা ঘরে যা, ঘুম তো তোর চোখে এসে হাজির। না বললে আমি যাবো না, আগে বলো কি কাজ? যারা এগিয়ে এসে আদুরে কণ্ঠে বলে, ওরে বাচ্চা, আমরা সবাই এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করছি। তুমি ছোট বাচ্চা, এসব বুঝবে না, বড় হলে বুঝবেই। তাসিন চোখ পাকিয়ে তাকায়, মামপটের ফিতাটা গলার সঙ্গে ঝুলিয়ে বলে, আমি অনেক বড়, ইও তানির চেয়েও বড়, আমাকে তো বলবে না। ইও সানির চেয়েও বড় তুই? হ্যাঁ, আমাকে তোমরা আজকে বিয়ে করতে দাওনি, তোমরা সবাই পতা। তুই বিয়ে মানে বুঝিস? হ্যাঁ। সানজি সরু চোখে তাকিয়ে বলে, বলতো বিয়ে মানে কি? বিয়ে মানে স্কুলে যেতে হয় না, মিটের কাছে পড়তে হয় না, হোমওয়ার্ক করতে হয় না, শুধু ইও তানির মতো গাড়িতে করে বেড়ানো দেয়, ইও পানিকে চুমু খাওয়া দেয়। এই থাম থাম, এসব তোকে কে শিখিয়েছে? ছি, তুই তো দেখছি পুরো পেকে গিয়েছিস। নষ্ট হয়ে গেছে, বড় হলে এর কপালে যে জুটবে তার আর রক্ষে নেই। তাসিন সবাইকে উপেক্ষা করে এক কদম এগিয়ে আসে। দরজার সামনে দাঁড়িয়ে বিছানায় বসারত লাল টুকটুকে বউয়ের দিকে তাকায়। ইও পানিকে দেখেই তার আবারও কান্না পায়। ছলো নয়নে তাকিয়ে বলে, বুবুমণি, এখন একটু বিয়ে করি ইও পানিকে। ইও পানির বিয়ে হয়ে গিয়েছে ইও সানির সাথে, আর বিয়ে করা যাবে না। আমি একটু খানি বিয়ে করব। একটুখানি বিয়েও করা যায় না বাবা, তুই একটু ধৈর্য ধর, তোর ইও পানি খুব তাড়াতাড়ি আসবে। তাহলে এখন একটু ইও পানির কাছে দাই। খালি গায়ে একটা বিড়াল প্যান্ট পরা, তোর গলার সাথে পানির পট ঝুলানো, বুকটাও তো ভিজে গিয়েছে, একটু পরে শিশি করে ভাসাবি, লজ্জা পাবি না তুই? এভাবে নতুন বউর সামনে গেলে? একটা টুপি আর একটা পাঞ্জাবি এনে দাও তাহলে। উপস্থিত সবাই একসাথে কপাল চাপড়ে ওঠে। পাঞ্জাবি আর টুপির কাহিনী শুনতে শুনতে সবার ডিপ্রেশনে যাওয়ার জোগাড়। আর কত বোঝালে বান্ধা বুঝবে? সঞ্জু আপু গো, তুমি বাদ দাও, ওকে একমাত্র সাদিত ভাইয়ে বুঝতে পারবে, আমরা আর কিছুই না বলি। তোকে আমি যুদ্ধের ময়দানে ছেড়ে দিলাম, ইও সানির সাথে যুদ্ধ করে ইও পানিকে নিয়ে কোন রাজ্যে যাবি চলে যা। একটুখানি ছাড়া পেতেই দৌড়ে কক্ষে ঢুকে যায় বেবি মানকিটা। সরাসরি শেহরিনের সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ে সে। এতক্ষণ নার্ভাসের মধ্যে ডুবে থাকা নবকায়া তাসিনকে এভাবে দেখতে পেয়ে মুখ তুলে চায়। তুমি এভাবে বসে আছো কেন? এমনি বসে আছি। ইও তানি কোথায়? আমি তো জানি না বাবা। তাসিন এপাশ ওপাশ তাকিয়ে বিছানায় উঠে বসে। শেহরিনের সামনে দু পা ভাঁজ করে বসে বলে, ইও পানি, এখন একটু তোমাকে বিয়ে করলি। শেহরিন ফিক করে হেসে ওঠে। নরম সুরে নরম আবদার শুনে নিজের হাসি দমিয়ে তাসিনের গাল টেনে বলে, তুমি তো ছোট একটা বাচ্চা, তোমার তো এখন বিয়ে করা যাবে না। তুমি যদি এখন বিয়ে করো তাহলে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। পুলিশ কেন ধরবে? ছোট বাচ্চাদের বিয়ে করতে হয় না, তার জন্য। কিন্তু আমি তো বলো। তুমি ছোট, তুমি ক্লাস 3-তে পড়ো, আর আমি ক্লাস 13-এ পড়ি। কাউন্ট করে দেখো তো কত বছর। তাসিন নির্মেষ চাহনিতে শেহরিনের বলা কথা মনোযোগ সহকারে শুনে, অতঃপর হাতের কর গুনে গুনে বলে, 4, 5, 6, 8, 9। 7 বলনি। 7, 8, 9, 10, 11, 12, 13। আর বলবো না। কেন? বেটি হয়ে যাচ্ছে তো। শেহরিন নিজের হাসি দমাতে পারে না বেবি মানকিটার কথায়, তবুও নিজেকে কোনো মতে ধাতস্থ করে বলে, এবার বুঝলে তো কে বড় কে ছোট। তাসিন বোঝে কিনা দায়, সে শেহরিনের হাতে পরিহিত চুড়িগুলো আঙ্গুল দিয়ে নেড়ে দেখতে দেখতে বলে, এগুলো তো মামনি পলে হাতে, তুমি কেন পলে তো? আমিও তোমার মামনি যে। তুমি আমার মামনি না, তুমি আমার ইও পানি। ইও পানি? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম।
মধ্যরাত পেরোতেই অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটে। সান্নিধ্যের আগমন ঘটতেই সবাই যে যার জায়গায় সতর্ক অবস্থায় নেয়। সারফরাজ ছেলেকে নিয়ে আসার বাহানায় পকেট খালি হওয়ার দৃশ্যটা মিস করে না। সিঁড়ির রেলিংয়ের বুকের সাথে দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে সে। শান্তিপ্রিয় মানুষ আমরা, শান্তিমূলক আবদার আমাদের, কোনো রকমের ঝামেলা ধারে কাছে ঘেঁষতে চাই না। আবদারটা কি? সকল প্রকার দামাদামি এড়িয়ে শান্তিপূর্ণভাবে 30,000 টাকা বুঝিয়ে দেওয়া হোক আমাদের। সান্নিধ্য খানিকটা কপাল কুঁচকায়, গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, 30,000 টাকা কেন? নববধূর কাছে যাওয়ার আগে মাসালা তো দিতেই হবে ভাইয়া, এমনি এমনি তো আর আমরা যেতে দেব না। বউ তো আমার। বউ তোমার, কিন্তু ভাবি তো আমাদের সবার। সান্নিধ্য পিছু ফিরে সারফরাজের দিকে তাকায়। সারফরাজ ঠোঁট উল্টে বলে, সর্বজনীন অধিকার। আমারও পকেটে খালি হয়েছিল একসময়। অ্যামাউন্ট কমিয়ে আন। সবাই চিৎকার করে না না করে ওঠে। দলীয় ঐক্যবোধ থেকে একসঙ্গে জোরালো গলায় বলে ওঠে, কোনো কমানোর সুযোগ নেই, পারলে 2-1 হাজার আরও বাড়ানো হবে। যত সময় যাবে তত বাড়ানো হবে। ভাইয়া দিয়ে দাও, 8 জন, 30,000 মাত্র প্লিজ। যদিও প্রত্যেকের ভাগে কম করে পড়ে যাচ্ছে, তবুও একটু কষ্ট করে স্যাক্রিফাইস করছি তোমার কথা ভেবে। এর চেয়ে আর কত দয়া দেখাবো বলো? সান্নিধ্য ওয়ালেট বের করতে করতে পবন আর বাঁধনের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, তোরা কি মেয়ে মানুষ? ওদের সাথে তোদের কাজ কি? এইখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই ভাইয়া, সব কাজ আমি বেশি করেছি। আমরা করছি। কাজটা কি ছিল? তোমার বাসর ঘর সাজানো। সানজি সান্নিধ্যর মুখ খোলার আগেই তড়িৎ কণ্ঠে বলে, রিল্যাক্স রিল্যাক্স, হালকা সাজিয়েছি। আপনার ভাষ্য মতে জঙ্গল তৈরি করিনি, সো উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। বুঝলাম না, বাসর ঘর তো ফুল দিয়েই সাজাতে হয়, তুমি এর বিপক্ষে কেন? সানজি জারাকে হালকা ধাক্কা দিয়ে সান্নিধ্যর দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, আরে যারা মনি, বুঝো নাই ব্যাপারটা? বাগানের সবচেয়ে সুন্দর ফুল যদি একাই পুরোটা ঘর দখল করে থাকে, তাহলে কি আর আলাদা করে ঘর সাজানোর প্রয়োজন আছে বলো? ও এই ব্যাপার। জীবন্ত ফুল নিয়ে কানা ঘষা শুরু হয়। সবাই ফিস ফিস করে মজা নিতে থাকে নেতা সাহেবকে নিয়ে, কিন্তু নেতা সাহেবের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিরুত্তর থেকে ওয়ালেট হতে টাকা বের করতে ব্যস্ত। 12,000 আছে কাছে, এটা আপাতত রাখ, বাকিটা পরে দেওয়া হবে। বাকি চাহিয়া লজ্জা দেবেন না এমপি সাহেব, আপনি একজন নেতা মানুষ হয়ে বাকিতে চলেন। আমি কি টাকার বস্তা নিয়ে ঘুরি? বস্তা না হোক, ওয়ালেট নিয়ে তো ঘুরো। সান্নিধ্য ঠোঁটের উপর ঠোঁট চেপে নিজেকে ঠান্ডা রাখে। ধৈর্যের পরিসীমা কিভাবে যেন দিন দিন তার বেড়েই চলছে। নয়তো এত কিছু সে কেমন করে সহ্য করে। আমার কাছে এখন এত টাকা ক্যাশ নেই। আমরা কি জানি? কালকে সকালের মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো একজন সাধু ব্যক্তি বলেছিলেন, ভুলেও রাজনীতিবিদদের মুখের কথা, মিষ্টি কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করবে তো নিশ্চিত পচানি খাবে। আমরা অত বোকা নই। সানজির কথায় হুট করে ক্ষীণ স্বরের ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে সান্নিধ্য। শান্ত কণ্ঠে বলে, যা কিছু একটা নিয়ে আয়, সাইন করে দিচ্ছি। অর্পিতা, দলিলের স্টাম্প সহ বের করত। সারফরাজ অবাক চোখে তাকিয়ে বলে, দলিল স্ট্যাম্প? ব্যাকআপ হিসেবে রেডি করে রাখা আছে আমাদের। কোন কবি যেন বলেছে, ছেলে মানুষদেরকে কখনো অন্ধবিশ্বাস করতে নেই। কবি হয়ে এই কথা বলেছে? বলতে পারে না? কবি নিজে ছেলে মানুষ হলে কি, সে নিজেও জানে ছেলে মানুষ আর বিশ্বাস দুই মেরুতে অবস্থিত। দলিল পত্রে সাইন করা শেষ, স্টাম্প লাগিয়ে দেওয়া হয়, সেই সাথে করে রাখা হয় ভিডিও। নগদ 12,000 টাকা তুলে দেওয়ার মাধ্যমে চুক্তি সম্পূর্ণ ঘটে। এবার বিদায় নে, আর তোর কবিকে একদিন আমার কাছে পাঠাবি। কেন? বিশ্বাসের নীতিমালা শেখাবো। সানজি সান্নিধ্যের দিকে আর চোখে তাকে লম্বা করে নিঃশ্বাস টেনে নিয়ে বলে, সৈন্যগণ, এবার যাওয়া যাক। তাসিন ভিতরে আছে। ওটাকে আমি দেখছি, তোরা যা। সান্নিধ্যের কথায় সারফরাজ ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, আরে না না, তোর দেখতে হবে না।
ছেলে আমার বিয়ের কষ্টে এমনিতে শোক পাথর হয়ে আছে, তুই দেখা মানে পানিশমেন্ট দেওয়া। সানজি, নিয়ে যাও ওকে। সানজি আর কথা না বাড়িয়ে কক্ষে গিয়ে তাসিনকে কোলে তুলে নিয়ে আসে। এত অমানবিকতা সইতে না পেরে বেচারা দুঃখে কষ্টে ঘুমিয়ে পড়েছে। এত অল্প বয়সেই ছ্যাঁকা খাওয়া শেষ। ভবিষ্যতে নিশ্চিত এই ছেলেই দেবদাস হয়ে বাবা মায়ের মুখ স্নান করবে। নিস্তব্ধ সময়, নির্জনতায় আবেশিত এক মুহূর্ত। সান্নিধ্যর কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে দোদুল্যমান হাওয়া আরো ঘন ও মিষ্টি হয়ে ওঠে। লাল শাড়ি, বিছানায় ছড়ানো ফুলের পাপড়ি, পড়ে থাকা পর্দার ফাঁক গলে চাঁদের আলো, সবকিছু যেন ভুবন মোহিনীয় হয়ে অপার সৌন্দর্যতার ডুব দিয়েছে। সান্নিধ্য এক সেকেন্ড দাঁড়িয়ে থেকে চোখের তৃষ্ণা মিটায়। তার বিছানায় সযত্নে গড়ে তোলা একটা প্রস্ফুটিত জীবন্ত ফুল লাজুক মুখে বসে আছে, যার শাড়ির আঁচল দোপাট্টার কার্নিশ পুরোটা জুড়ে বিচরণ ঘটিয়েছে। সোনালি সুতোর মৃদু আলো পড়তেই সূক্ষ্মভাবে ঝলমল করে উঠছে তা। শেহরিন দু পায়ের সঙ্গে মুখ ঠেকিয়ে চোখ বন্ধ করে থাকে। বুকের ভেতরে তার যে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে সেটা থামানোর কোনো অবকাশ খুঁজে পায় না সে। অজানা এক শিহরণে তার সমস্ত কায়া দুলে ওঠে। ইস, নেতা সাহেবের যদি তার দিকে আবারও এভাবে তাকায় তো সত্যি সে মরে যাবে। ওনার ওই ধারালো চাহনি সহ্য করার মতো শক্ত মন এখনো হয়ে ওঠেনি যে। সান্নিধ্য শেহরিনের সামনে এসে বসে, ডান হাতখানা থুতনির নিচে রেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে তার নবরাঙ্গা বধূকে এক দৃষ্টিতে, পলকবিহীন চোখে। চোখের সামনে একজন পুরুষের নির্মেষ চাহনিতে নড়ে চড়ে ওঠে বধূ। কিছু সময় পার হতেই নিজ হতে চোখ তোলে সে। ধারালো দৃষ্টির মাঝে নিজের নাজুক দৃষ্টি আটকা পড়তেই শেহরিন ঘুরিয়ে যায়। দু হাতে নেতা সাহেবের চোখের উপর হাত রেখে কাপা গলায় বলে, অন্যদিকে তাকান প্লিজ। অন্যদিকে আমার বউ নেই? তাহলে চোখ হতে হাতও সরাচ্ছি না আমি। আমি ধরলে কিন্তু পারবে না। আপনি ধরবেন না। ধরার অধিকার আমার সম্পূর্ণ আছে এখন। শেহরিনের নরম হাত দুটো সামনে হতে সরিয়ে নেয় সান্নিধ্য। কোমরের কাছে হাত রেখে এক ঝটকায় নিজের বুকের মধ্যে টেনে নিয়ে আসে তাকে। কপালের উপর পড়ে থাকা চুলগুলোকে আলতো স্পর্শে সরিয়ে দিয়ে গাঢ় চুমু এঁকে দেয় সেখানে। ধৈর্যের পরীক্ষায় A+ পেয়েছি এত কষ্ট করে। তোমার উচিত আমাকে মিষ্টি খাওয়ানো, তা না করে এত লজ্জা পাচ্ছ তুমি। চোখই তুলে তাকাতে পারছো না আমার দিকে? এই মেয়ে, আমার দিকে তাকাও। আপনি আমাকে মেরে ফেলার পায়তারা করছেন। এখনই এই কথা বলছো? ধরলামই না তো তোমাকে। শেহরিনের দু গাল লাল হয়ে ওঠে, কান দিয়ে ধোঁয়া নির্গত হতে থাকে। এমনিতেই এসব পরে তার শরীরের অবস্থা কাহিল, তার উপরে নেতা সাহেবের লাগামহীন কথা। এমন ভাবে চলতে থাকলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না নিশ্চিত। ছাড়ুন, ফ্রেশ হব আমি। মাথার এগুলো খুলে দিতে হবে? আমি পারবো। শেহরিন সান্নিধ্যর হতে হাত কোনো রকমে ছাড়া পেয়ে উঠে দাঁড়ায়। লাগেজ হতে নিজের সব প্রয়োজনীয় জিনিস বের করে নেয়। অতঃপর ড্রেসিং টেবিলের সামনে বসে ধীরে ধীরে মুখের মেকআপ সহ গহনা খুলতে থাকে। আপনি চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন, আমার একটু সময় লাগবে। সান্নিধ্য কাবার্ড হতে টি শার্ট ট্রাউজার বের করে ঘড়ির দিকে তাকায়। একটা পার হচ্ছে। আজকে মনে হচ্ছে সময় দৌড়ে পালাচ্ছে। ছোট করে নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দরজার সম্মুখে দাঁড়িয়ে বলে, তোমার সাজগোজকে নিজের প্রতিপক্ষ মনে হচ্ছে, একটু ফার্স্ট প্লিজ। শেহরিনের কানের দুল খুলতে গিয়ে হাত থেমে যায়। নিস্তব্ধ চোখে তাকায়। মুহূর্তেই সান্নিধ্য ওয়াশরুমে ঢুকে যায় চুপচাপ। লোকটার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে ঠোঁট নেড়ে উঠে দুর্বল কায়া। অস্পষ্ট স্বরে বলে, লজ্জা হজম করার কোনো ঔষধ আবিষ্কার হয়েছে কি? নিস্তব্ধ রাতে ফোনের টুংটাং শব্দ বেজে ওঠে হুট করে। সমস্ত গগনাদি খুলে হালকা হয়ে সতেজ নিঃশ্বাস নেয় শেহরিন। বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে সোফার উপরে রাখা ফোনটা হাতে নিয়ে দেখে খুদে বার্তা এসেছে। এই মাঝরাতে খুদে বার্তা কে পাঠালো? ওহে ভাবি যান, যদি একটু ফ্রি থাকেন তাহলে দেখা করে যান। মেসেজখানা পড়তেই শেহরিনের বাঁকানো ভ্রুদয় মিলিয়ে যায় সঙ্গে সঙ্গে। বুঝতে পারে কারা পাঠিয়েছে, কিন্তু এত রাতে তাকে দেখা করার কথা কেন বলছে বোধগম্য হয়ে ওঠে না।
দোনোমনো মন নিয়ে সে একবার ওয়াশরুমের দিকে তাকায় তো একবার ঘড়ির দিকে। অতঃপর নিজের ভাবনাকে অবসান ঘটিয়ে সে পা বাড়ায় কক্ষের বাহিরে। বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে যায় মাঝখানে। সান্নিধ্য ওয়াশরুম হতে ফ্রেশ হয়ে বাহির হতেই দেখে ঘর ফাঁকা। ড্রেসিং টেবিলের উপরে শেহরিনের গহনা জল করলেও শেহরিন নেই। টাওয়ালটা রেখে আশেপাশে তাকিয়ে নেতা সাহেব সরাসরি চলে যায় ব্যালকনিতে, কিন্তু সেখানে গিয়েও আশানুরূপ ফল পায় না। ব্যালকনি পুরো ফাঁকা। দ্রুত কক্ষে এসে নিজের ফোনটা হাতে নিয়ে কল লাগায় সে। অপর পাশ হতে ফোন রিসিভ হতেই ব্যস্ত গলায় বলে ওঠে,